এই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল তারা শহীদদের তালিকা করবে, তাদের পরিবার সদস্যদের তালিকা করবে এবং শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবারের খোঁজখবর নিয়ে যাদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন তাদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে নিশ্চিন্ত করা, তাদেরকে উদ্বেগ মুক্ত করা, তাদের দোয়া নেওয়া এই সরকারের ১ নাম্বার এজেন্ডার কথা ছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এখন পর্যন্ত প্রকৃত অর্থে কত শহীদ হয়েছেন এবং তাদের মা বাবা সহ তাদের ঠিকানা সহ তালিকা আমরা এখনো দেখতে পাচ্ছি না। অথচ একটা ফাউন্ডেশন করা হয়েছে, সেই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু পেপারে দেখলাম 97% শহীদ পরিবার, আহত পরিবার এখনো কোনো সরকারি সাহায্য পায়নি। এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। আজকের প্রোগ্রাম থেকে আবারও জোরালো দাবি জানাচ্ছি, কাল বিলম্ব না করে আগামী 15 দিনের ভিতরে শহীদানদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করে তাদের পরিবারের জন্য আজীবনের বন্দোবস্ত এই সরকারকে ঘোষণা করতে হবে। যদি এইটুকুও করতে না পারেন আপনাদের ব্যাপারে জাতি হতাশ হয়ে যাবে। ২ নাম্বার, আমাদের আহতদেরকে দেখতে গিয়েছিলেন, সবাইকে দেখবার সময় পেলেন না, বাধার সম্মুখীন হলেন, এরপরে তারা বিছানাপত্র সহ রাস্তায় চলে আসলো। এটা কোনো ভালো লক্ষণ কিন্তু হলো না। আমাদের আহত ভাইদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ভালো কথা, কিন্তু তাদের তো ছেলে মেয়েরা না খেয়ে আছে, স্ত্রী না খেয়ে আছে, তাদের তো পরিবার আছে। কেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই? এটাও কিন্তু আমরা সহজভাবে খুব ভালো কাজ হিসাবে মনে করি না। সেজন্য এখান থেকে দাবি জানাচ্ছি, আগামী 15 দিনের ভিতরে আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যাপারে আরো গুরুত্ব দিতে হবে। আমাদের আহতদের চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে, যা করা লাগে তার সব করতে হবে। এই ব্যাপারে কোনো দুর্বলতা আমরা কিন্তু কোনোভাবে মানব না। আপনারা কি একমত এই দাবির সাথে? এখানকার হাজার হাজার জনতা তারা হাত তুলে আমার এই 2 দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে যে আমাদের শহীদ পরিবারকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে, তাদের আজীবনের বন্দোবস্ত করতে হবে, আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে, আহতদেরকে বিদেশ পাঠাতে হবে যাদের বিদেশে চিকিৎসা দরকার। এবং এই ব্যাপারে 100 কোটি টাকা ব্যয় করতে কি এত সময় লাগে? আপনাদের সহযোগিতা লাগলে স্বেচ্ছাসেবক হিসাবে জামাত ইসলামীকে ডাকেন, আমরা মাত্র 10 দিনে এই টাকা সুষ্ঠুভাবে আমরা আমানতদারিতার সাথে পৌঁছে দিব। এই রাষ্ট্র চালানোতে আপনাদের সহযোগিতা লাগলে আমরা আছি, কিন্তু আপনাদের ব্যর্থ হওয়া যাবে না। আপনারা ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা খুশি হবে, আপনারা ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা অপপ্রচারের সুযোগ পাবে, ফ্যাসিবাদীদের ফিরে আসার পথ সুগম আল্লাহ না করুক হয়ে যেতে পারে। আপনারা সংস্কার করতে চান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কি সংস্কার করতে চান, কতদিনে করতে চান, এটা জাতিকে জানায় দেওয়া উচিত। আপনারা সংস্কার বইলা কোনো একটা বিভ্রান্তি যাতে সমাজে তৈরি না হয়, ভুল বোঝাবুঝি যাতে তৈরি না হয়, এই জন্য আপনারা সংস্কারের সময়সীমা জানান, আর কতদিনের ভিতরে ভোট করতে পারবেন সেটাও আপনারা তাড়াতাড়ি জানান। পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে, আপনাদের টিকে থাকার ভিত্তি হচ্ছে জনগণ, জনগণের সমর্থন। এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারলেন না, কারে ভয় পান আপনারা?
নতুন কোন ফেসিবাদকে কি আপনারা ভয় পাচ্ছেন? আমার দেশের সেনাবাহিনী তো অনেক সক্ষম, একটা ক্যাপাবল বাহিনী। তাদেরকে আরো পর্যাপ্ত ক্ষমতা দেন। চাঁদাবাজদেরকে, সিন্ডিকেটের সদস্যদেরকে ধরে নিয়ে জাতির সামনে ওদের নাম তালিকা সহ প্রকাশ করে দেন। প্রকাশ্যে দিবালোকে বিচার করেন। কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বাংলাদেশে যদি কেউ প্রশ্রয় দেন, তিনিও ফ্যাসিবাদকেই মূলত সহযোগিতা করবেন। এজন্য আমরা সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম আমরা অত্যন্ত ন্যায্য মূল্য দেখতে চাই। এই সরকার যদি না পারে, তাহলে তো এই জাতির ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য আমরা বলবো, এই সরকারকে আরো কঠোর হইতে হবে, আরো গতিশীল হইতে হবে, আরো তৎপর হইতে হবে, এবং জনগণের যাতে না বিশ্বাস না উঠে, জনগণ যেন আস্থা হারায় না ফেলে, জনগণের মধ্যে যাতে ঐক্য বিরাজ করে, সেজন্য এই সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য তারা পরনির্ভরশীল পররাষ্ট্রনীতি, যেটা ছিল একটা দেশকে দাসত্বের নিগড়ে নেওয়ার জন্য, পরাধীন বানাবার জন্য যা কিছু করা লাগে তার সব কিছু প্রতিবেশীর প্রেমে পড়ে বাংলাদেশের মানুষের ঘৃণায় তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ফেলানির লাশ ঝুলে থেকেছিল, প্রতিবাদ জানাতে পারেনি। একের পর এক সুবিধা দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। তারা খুন, গুম, সন্ত্রাস আর আমাদের ভাইদেরকে, নেতৃবৃন্দকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে এখানে একটা বিরাজনীতিকরণ করার প্রয়াস চালিয়েছিল। তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকার দিবা স্বপ্নে বিভোর ছিল। তারা ছাত্র সমাজের একটা ন্যায্য দাবিকে, ছাত্র সমাজকে তারা সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল। ছাত্র সমাজ, ইভেন শিশুরা পর্যন্ত 2 শতাধিক শিশু তাদের বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এত বড় একটা ব্রুটাল সন্ত্রাসী সংগঠন, যেটাকে এক কথায় জঙ্গিবাদের সাথে তুলনা করা যায়। ওরা বারবার জঙ্গিবাদ জঙ্গিবাদ বলতো, কারণ শেখ হাসিনার আস্তিনের নিচে জঙ্গিবাদীরাই ছিল। জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল শেখ হাসিনা। বাংলাদেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করার প্রধান হুতা ছিল শেখ হাসিনা। আজকে তার বিরুদ্ধে ইন্টারপোলে ওয়ারেন্ট করা হয়েছে। তাকে ধরে এনে বাংলাদেশে যে কোন রাজধানী, বিশেষ করে বিলিয়ন বিলিয়ন ডলার যে বিদেশে পাচার করেছে, সে, তার ছেলে, তার পরিবার, শেখ পরিবার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, বলা হচ্ছে 90টা দেশের রিজার্ভ পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো এই ইন্টারিম গভর্নমেন্টকে ফেরত আনতে হবে এবং তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে যাতে এই ধরনের দুর্নীতিবাজ আর আসতে না পারে, ফ্যাসিবাদ যাতে আসতে না পারে, এই ব্যাপারে প্রয়োজনীয় দায়িত্ব সরকারকে পালন করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ভাই আবু সাইদ মুগ্ধ যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি। সেই যুদ্ধটা এখনো গড়ে যায়নি। প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নেমে আসব এবং ফ্যাসিবাদের দূষকদেরকে আমরা যেটুকু সুযোগ তারা আইনের মাধ্যমে পেয়েছিল, তারা যদি বাড়াবাড়ি করে, তাদের কোনো সুযোগ বাংলাদেশে আর থাকবে না।